দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের ৪র্থ নম্বর অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক আমরা আলোচনা করব। কোন অধ্যায়ের? অভিব্যক্তি এবং অভিযোজন, অর্থাৎ ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাডাপ্টেশন। তোমাদের যে ৪র্থ নম্বর অধ্যায় রয়েছে তারই একটি গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব। তো আমরা দেখে নিব যে অলরেডি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ তুলনামূলক ভ্রূণতত্ত্ব এবং বায়োজেনেটিক সূত্র। তো এই দুটা পয়েন্ট আজকে আমরা আলোচনা করব। একটা হচ্ছে তুলনামূলক ভ্রূণতত্ত্ব আর একটা হচ্ছে বায়োজেনেটিক সূত্র। তো তার আগে বলি যে এই তুলনামূলক ভ্রূণতত্ত্ব বিষয়টা নিয়ে আজকে প্রথমে আলোচনা করব, তারপরে আমরা বায়োজেনেটিক সূত্র সম্পর্কে জানব। তো এই যে তুলনামূলক ভ্রূণতত্ত্ব, এই তুলনামূলক ভ্রূণতত্ত্ব কথাটা বলতে গিয়ে প্রথমেই চলে আসছে যে ভ্রূণ কি সেটা আমরা জানব। তো এই যে ভ্রূণ কি সেটা আগে আমরা জেনে নেব। ভ্রূণ হচ্ছে বাবার থেকে শুক্রাণু এবং মায়ের থেকে ডিম্বাণু মিলে হচ্ছে ভ্রূণ তৈরি করে। তো আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি, তো এটা মনে করো এটা শুক্রাণু আর এটা হচ্ছে ডিম্বাণু। তো এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি তৈরি করবে? শুক্রাণু আর ডিম্বাণু মিলে জাইগোট গঠন করবে। এটা হচ্ছে 2n, অর্থাৎ ডিপ্লয়েড প্রকৃতির। এটা হচ্ছে ডিম্বাণু, এটা হচ্ছে শুক্রাণু। তাহলে বললাম যে বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু মিলে প্রথমে ডিপ্লয়েড গঠন করবে, জাইগোটটা গঠন করবে, সেটা হচ্ছে ডিপ্লয়েড। এটাকে আমরা জাইগোট বলবো। কি বলবো? জাইগোট। এই জাইগোট থেকে একগুচ্ছ কোষ তৈরি হবে এরকম। এই যে দশা, এটাকে আমরা বলবো মরুলা দশা। ঠিক আছে? এই মরুলা দশার থেকে আবার একস্তরীয় এরকম কোষগুচ্ছ গঠন করবে, যেটাকে আমরা বলবো বাস্টুলা দশা। ঠিক আছে? এই বাস্টুলা দশার থেকে আবার ত্রিস্তর বিশিষ্ট কোষগুচ্ছ তৈরি হবে, এটাকে আমরা বলবো গ্যাস্ট্রুলা। তারপরে এর থেকে তৈরি হবে ভ্রূণ, এরকম ভ্রূণ তৈরি হবে। তো এই যে ভ্রূণ, এটা হচ্ছে ভ্রূণ। তাহলে কি বললাম? প্রথমে তৈরি হলো কি? প্রথমে জাইগোটটা উৎপন্ন হলো শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে। সেই জাইগোট থেকে কি তৈরি হলো? নেক্সট স্টেপে আমরা দেখলাম মরুলা দশা, সেখান থেকে আবার বাস্টুলা তৈরি হলো, বাস্টুলার থেকে গ্যাস্ট্রুলা, এবং গ্যাস্ট্রুলা থেকে ভ্রূণ তৈরি হলো। মনে রাখবে যে এই যে ভ্রূণ, 7 সপ্তাহ, একটা ভ্রূণ তৈরি হতে প্রায় 7 সপ্তাহ সময় লাগে। কত সপ্তাহ? প্রায় 7 সপ্তাহ ভ্রূণ তৈরি হতে একটা সময় লাগে। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো যে ভ্রূণতত্ত্ববিদ্যার জনক কাকে বলা হয়, বা ফাদার অফ এমব্রায়োলজি কাকে বলা হয় সেটা দেখবো। তো এই যে ফাদার অফ এমব্রায়োলজি কাকে বলা হয়? ভন বিয়ারকে ফাদার অফ এমব্রায়োলজি বলা হয়। ঠিক আছে? তাহলে এই যে ফাদার অফ এমব্রায়োলজি বলা হয় ভন বিয়ারকে। এই যে প্রসেস, এইভাবে একটা ভ্রূণ তৈরি হয়। এই যে ভ্রূণ তৈরি হতে সময় লাগে 7 সপ্তাহ তথা 49 দিন। ক্লিয়ার? এবারে আমরা জানবো এই যে তুলনামূলক ভ্রূণতত্ত্ব যে রয়েছে। এই প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাছ থেকে, তারপরে উভয়চর থেকে সরীসৃপ, তারপরে মানুষের যে ভ্রূণের কিছুটা পরিবর্তন বা কিছুটা মিল রয়েছে সেগুলো আমরা দেখব। তো তার আগে বলি এই যে ভ্রূণতত্ত্ববিদ্যা অর্থাৎ অর্থাৎ ভ্রূণ নিয়ে যে বিদ্যা আলোচনা করা হয় সেটা হচ্ছে ভ্রূণতত্ত্ববিদ্যা, বা যেটাকে আমরা বলি ইংরেজিতে এমব্রায়োলজি। ক্লিয়ার? তো এবার আমরা দেখব
যে এই মাছের যে ভ্রূণ, উভয়চরের ভ্রূণ এবং সরীসৃপ এবং মানুষের যে ভ্রূণের কিছু মিল রয়েছে, কোথায় মিল রয়েছে সেটা আমরা দেখব। নিশ্চয়ই এদের মিল থাকতে গেলে উদ্বংশীয় জীব এদের একই রকম ছিল, যার জন্য এদের মিল দেখতে পাবো আমরা। তো আমরা এখনই জেনে নেব যে এদের মিলটা কোথায়। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে মাছের ভ্রূণ, উভয়চর, সরীসৃপ এবং মানুষের যে ভ্রূণ রয়েছে, সেই ভ্রূণের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সবগুলির যে ভ্রূণ রয়েছে সেখানে এই যে গলবিলীয় যে খাঁজ, এই গলবিলীয় খাঁজটা রয়েছে। এইখানেও গলবিলীয় খাঁজ, এইখানেও রয়েছে গলবিলীয় খাঁজ। তো এই যে গলবিলীয় খাঁজ, এই গলবিলীয় খাঁজটা আমরা দেখতে পাচ্ছি যে মাছের দেহে রয়েছে, উভয়চরের দেহে রয়েছে। তাহলে এই গলবিলীয় খাঁজ আমরা প্রথম পয়েন্ট করব যে গলবিলীয় খাঁজে মিল আছে, তাই তো? গলবিলীয় খাঁজ, এই গলবিলীয় খাঁজ যদি আমরা বলি কিরকম হবে, এই গলবিলীয় খাঁজটা এটা গলবিলীয় যন্ত্র নামে পরিচিত। কি নামে পরিচিত? গলবিলীয় যন্ত্র নামে পরিচিত। এই গলবিলীয় যন্ত্র পরিবর্তিত হয়ে মাছেদের দেহে ফুলকা তৈরি হয়, পরিবর্তিত হয়ে ফুলকা। তো আমরা জানি যে এই মাছ, একমাত্র মাছ বা মৎস্য শ্রেণীর প্রাণী বাদ দিয়ে বাকি যারা আছে তাদের ক্ষেত্রে আমরা ফুসফুস দেখতে পাই। তো এই যে শুধু মাছ বাদ দিয়ে উভয়চর বলো, সরীসৃপ বলো, মানুষ বলো, এদের আমরা ফুসফুস দেখতে পাবো। তো শ্বাসঅঙ্গ হিসেবে ফুসফুস দেখতে পাই। এক্ষেত্রে এই যে গলবিলীয় যন্ত্রটা পরিবর্তিত হয়ে মাছেদের ক্ষেত্রে কিন্তু ফুলকা, আর বাকি যে মানুষ বলো না কেন, এদের বলো, এদের আমরা যদি মানুষের ক্ষেত্রেই ধরি তাহলে আমাদের দেখতে পাবো যে আমাদের থাইরয়েড গ্রন্থি রয়েছে, তার নিচে একটু রয়েছে বক্ষ পিঞ্জরে অবস্থিত। তো আমাদের থাইমাস গ্রন্থি রয়েছে, সেটা হচ্ছে ফুলকা পরিবর্তিত হয় মানুষের ক্ষেত্রে। এই যে গলবিলীয় যন্ত্র সেটা পরিবর্তিত হয়ে মানুষের ক্ষেত্রে কি তৈরি হয়েছে, একটা হচ্ছে থাইরয়েড, আর একটা হচ্ছে থাইমাস গ্রন্থি। একটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি আর একটা হচ্ছে থাইমাস গ্রন্থি। ক্লিয়ার? বোঝা গেছে যে গলবিলীয় খাঁজ যেটা, সেটা পরবর্তীতে গলবিলীয় যন্ত্র নামে পরিচিত, এবং সেই গলবিলীয় যে যন্ত্রটা, সেই গলবিলীয় যন্ত্র পরিবর্তিত হয়ে ফুলকা তৈরি করে কাদের দেহে? মাছের দেহে। সেই মাছের দেহে যে ফুলকা তৈরি করলো, কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা কিন্তু মানুষের ক্ষেত্রে কেন, উভয়চর, সরীসৃপ এদের ক্ষেত্রে কিন্তু ফুসফুস রয়েছে। তো এই যে ফুসফুস রয়েছে আর এই ফুলকা সেটা হচ্ছে মাছের দেহে। এই গলবিলীয় যন্ত্র পরিবর্তিত হয়ে মানুষের দেহে কিন্তু থাইরয়েড আর থাইমাস গ্রন্থি রয়েছে। আমাদের এইখানে থাইরয়েড গ্রন্থি, তার একটু নিচে বক্ষপিঞ্জরে হচ্ছে থাইমাস গ্রন্থি অবস্থান করে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে মায়োটম পেশি। এই যে মায়োটম পেশি রয়েছে, সেই মায়োটম পেশিটা আমরা দেখব। মায়োটম পেশিটা কি? মায়োটম পেশি সাধারণত ভি আকৃতির, লেজ যেখানে যুক্ত থাকে সেই লেজের সঙ্গেই মায়োটম পেশিটা থাকে। তো এই যে মায়োটম পেশি মাছের ক্ষেত্রে ভি আকৃতির হয়, মাছকে জলের মধ্যে সাঁতার কাটতে সহায়তা করে। তো এই যে মায়োটম পেশির কেন বললাম যে মিল আছে, এই যে মাছের ভ্রূণ অবস্থায়, উভয়চরের ভ্রূণ অবস্থায় বলো না কেন, সরীসৃপ, মানুষ এদের বলো না কেন, এরা যখন ভ্রূণ অবস্থায় ছিল তখন এদের মায়োটম পেশি দেখা দিয়েছিল। তো এদের তাহলে মানে ভ্রূণ অবস্থায় মায়োটম পেশি সেম, কিন্তু যখন ধীরে ধীরে মানুষের ক্রমবিকাশ ঘটেছে, অর্থাৎ ইভলিউশন ঘটেছে, তখন মানুষের মধ্যে এই যে মায়োটম পেশিটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে, তখন আর নেই। অর্থাৎ ভ্রূণ অবস্থায় ছিল কিন্তু এখন নেই। সেটা হচ্ছে মায়োটম পেশি মানুষের ক্ষেত্রে, উভয়চরের ক্ষেত্রে, মাছের ক্ষেত্রে এবং সরীসৃপ। কিন্তু আমরা যদি মাছের ক্ষেত্রে বলি, মাছের ক্ষেত্রে কিন্তু মায়োটম পেশি আছে, কারণ মাছকে মায়োটম পেশি জলে ভাসতে এবং ডুবতে সহায়তা করে। মায়োটম পেশির মধ্যে মাছের ক্ষেত্রে আমরা যদি দেখি, এর আগেও পড়েছিলাম আমরা প্রথম অধ্যায়ে যে রেটিয়া মিরাবিলিয়া, সেটা কি করে জলে ভাসতে সাহায্য করে আর ডুবতেও সাহায্য করে, আমরা পড়েছিলাম।
তো যাই হোক, মায়োটম পেশি সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায় প্রত্যেকটা আমরা প্রাণীর ক্ষেত্রে দেখতে পাবো। মাছের দেহে তো থাকে, উভয়চর, সরীসৃপ, মানুষ, এদের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় ছিল। আমরা দেখবো এই যে উভয়চরের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে টেডপল, ব্যাঙাচি, আমরা যে ব্যাঙাচি বলি, সেই ব্যাঙাচি যখন ব্যাঙাচি কিন্তু মাছের মতো লেজযুক্ত থাকে, কিন্তু ব্যাঙাচিকে দেখলে কখনো কখনো মনে হয় যে মাছ, কিন্তু আসলে না, ব্যাঙাচি ঠিক মাছের মতোই দেখতে। এই যে লেজযুক্ত ব্যাঙাচি, যে লেজযুক্ত আছে, সেই লেজযুক্ত ব্যাঙাচি লেজের সঙ্গে যুক্ত থাকে এই ভি আকৃতির মায়োটম পেশি। তারপরে যখন পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয় তখন আর সেই মায়োটম পেশি দেখা যায় না, বিলুপ্ত হয়ে যায়। অটোলাইসিস প্রক্রিয়ায় সেটা কি হয়, নষ্ট হয়ে যায়। সেই যে মায়োটম পেশি, সেই ব্যাঙের মায়োটম পেশিটা অটোলাইসিস প্রক্রিয়ায় সেটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এবারে আমরা দেখব এই যে বায়োজেনেটিক সূত্র, সেই বায়োজেনেটিক সূত্রটা কি সেটা আমরা দেখব। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা, যে এদের ভ্রূণতত্ত্বমূলক যে তুলনা বা আমরা মিল খুঁজে পেলাম, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে বায়োজেনেটিক সূত্র, বায়োজেনেটিক সূত্র, তো বায়োজেনেটিক সূত্রটা কি সেটা আমরা আগে দেখে নেব। বায়োজেনেটিক সূত্রটা হচ্ছে যে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, পুনরাবৃত্ত করে। তো এই যে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, তাহলে ব্যক্তিজনী বলতে কি বোঝো? এই ব্যক্তিজনীটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ব্যক্তিজনী অর্থাৎ একটি কোষ দিয়ে একটা সম্পূর্ণ জীব সৃষ্টির ঘটনা, অর্থাৎ একটি কোষ থেকে একটা সম্পূর্ণ জীব সৃষ্টির ঘটনা, জীব সৃষ্টি, অর্থাৎ একটা কোষ থেকে একটা সম্পূর্ণ জীব সৃষ্টির ঘটনা, সেটা হচ্ছে ব্যক্তিজনী নামে পরিচিত। তো এই যে বিজ্ঞানী আর্নস্ট হেকেল বলেছিলেন যে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, অর্থাৎ বায়োজেনেটিক সূত্রের প্রবক্তাকে আর্নস্ট হেকেল। তো এই যে তিনি বলেছেন ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, এই সূত্রই হচ্ছে তার বায়োজেনেটিক সূত্র। এর কথার অর্থ হলো যে কোনো জীব যে বর্তমানে যে বৈশিষ্ট্য বহন করছে, কোনো একটা সময় বা কোনো একটা মুহূর্তে হলেও তার পূর্ববর্তী অর্থাৎ উদ্বংশীয় জীবের কিছু বৈশিষ্ট্য সঞ্চার করেছিল। অর্থাৎ কোনো একটা জীব যদি এখন কোনো বৈশিষ্ট্য বহন করে, তাহলে সেই জীবটি তার কিছুটা সময় আগে বা কিছুটা সময় হলেও তার দশায় বলছে উদ্বংশীয় জীবের কিছু বৈশিষ্ট্য বহন করবে। এটাই হচ্ছে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে। দ্যাটস আর্নেস্ট বায়োজেনেটিক্স ল। এটাই হচ্ছে আর্নেস্টের বায়োজেনেটিক ল। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বায়োজেনেটিক সূত্রটা কি আর্নেস্ট হেকেলের। তো আমরা বুঝলাম যে ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, এর অর্থ কি, ব্যক্তিজনী কি সেটা আমরা বুঝলাম। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।